হেই 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 হোয়াটসঅ্যাপ, সুস্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে। তো আজ আমরা শুরু করব বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ফিজিক্যালের যে যত সমস্ত কোশ্চেন আছে তা সলভ করার চেষ্টা করব। লেটস গো। প্রথম প্রশ্ন বলেছে ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে কোন গ্যাস? ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া আছে অক্সিজেন, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। তো আমাদের অক্সিজেন তো ওজোন স্তর ক্ষতি করে না, আর এটি গ্রিন হাউস গ্যাসও নয়। আর তার মধ্যে সব থেকে খতরনাক হলো কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হলো বয়েলের সূত্রে, বলেছে বয়েলের সূত্রে কি বলেছে? ধ্রুবক দেখাতে বলেছে, ধ্রুবক রাশি কি। আমরা জানি বয়েলের সূত্রে কি, ভি সনতি 1/p, যেখানে ধ্রুবক হলো তোমার উষ্ণতা, উষ্ণতা ও ভর। উষ্ণতা ও ভর হলো তোমার ধ্রুবক, যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে। নেক্সট হলো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? সেটা অসীম হয়। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই আমরা। দেখো কি বলেছে, বলে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? সেটা হলো নীল। আর কার সব থেকে কম? সেটা হবে লাল। যদি বলা হয় কম, তো সেক্ষেত্রে উত্তর হবে লাল। এবং নেক্সট, জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হয়, তাহলে রামধনুর কালার কি হবে? সাদা হয়ে যাবে। এটা হলো নিউটনের বর্ণচাকতি। নিউটন কি করেছিল, 60টে যে কালার ছিল, 60টা কালার একটা চাকার মানে একটা কার্ডবোর্ডের মতো জায়গার মধ্যে চিপকে নিয়েছিলেন। তারপর এটাকে স্পিডে ঘুরিয়ে দিয়েছিলেন। তারপর যখন ঘোরানো হলো, প্রতিসরাঙ্ক সেম হয়ে যাওয়ার কারণে একটা সাদা কালার দেখা গেল। নেক্সট, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল। সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো সিজিয়াম। কেন? দেখো এখানে যতগুলো মৌল দেখতে পাচ্ছ, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তিনটে আমি ক্ষার ধাতুর মধ্যে পাচ্ছি। তাহলে তিনটাকে যদি লিখে নিই, হেলি, না, কো, রাবরি অ্যান্ড সাস্তি। আমরা জানি গ্রুপ বরাবর ওপর থেকে, গ্রুপ বরাবর আপ টু ডাউন যদি যাই, আমরা আপ টু ডাউন অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যায়, তাহলে কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যায়? কমতে শুরু করে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমতে শুরু করে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়? কমতে শুরু করে। অর্থাৎ সিজিএম সবার নিচের দিকে রয়েছে, তার জন্য এদের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। এখানে যদি অপর একটা প্রশ্ন করে, কমের জায়গায় যদি বেশি বলে, তখন কি হবে জানো? তখন মেইনলি উত্তর বেশিরভাগ কি হয়? ফ্লোরিন হয়। কি হয়? ফ্লোরিন হয়। ফ্লোরিন বলতে বলতে ফ্লোরিন চলে আসলো। ফ্লোরিনের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এরা হ্যালোজেন মৌল। কি? হ্যালোজেন। হ্যালো, হ্যালো জান, না সরি, হ্যালোজেন। এবার এই হ্যালোজেন যৌগটা রয়ে থাকে 17 নম্বর গ্রুপে। কেন থাকে? স্বাভাবিক ব্যাপার। কেন 17 নম্বর গ্রুপে এই চারটি মৌলকে রাখা হয়েছে? না, আরও রয়েছে, অ্যাস্ট্রানিন রয়েছে, তেজস্ক্রিয়। কারণ 60টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে। তো বাইরের কক্ষে 60টা ইলেকট্রন। নেক্সট, বিষ্ণু উষ্ণায়নের জন্য কোন গ্যাসের অবদান সব থেকে বেশি? সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, বায়োম্যাসে অন্তর্নিহিত শক্তি হলো কি শক্তি? মানে বায়োম্যাসে কোন শক্তিটা অন্তর্নিহিত হয়ে থাকে হয়? ঠিক আছে, সেটা হবে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। নেক্সট বলা হয়েছে পাওয়ার অ্যালকোহল কি? দেখো, পাওয়ার অ্যালকোহল হলো পেট্রোল ও পেট্রোল এবং আরেকটা অ্যালকোহল টাইপের একটা যৌগ রয়েছে, বুঝতে পারলে? পেট্রোল এবং অ্যালকোহল মতলব ইথানল, ইথানলের মিশ্রণ। কি বলতে হবে? পেট্রোল এবং ইথানলের মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। ঠিক আছে, পেট্রোল এবং ইথানলের মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। নেক্সট কি বলেছে? যে বিবৃতি সঠিক না মিথ্যা সেটা আর কি বর্ণনা করতে বলেছে। ঠিক আছে বস, তো কথাটা হলো, কথাটা কি, যে আমাদের এখানে দেওয়া হয়েছে যে উষ্ণতা যদি আমি দ্বিগুণ করি, তাহলে গতিশক্তি কি দ্বিগুণ হবে? অবশ্যই বস। আমরা যদি উষ্ণতা দ্বিগুণ করি, তাহলে কি হয়? গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জিও কি হয়ে যায়? ইনক্রিজ হয়। তো আমি যদি 2t করি, অর্থাৎ টেম্পারেচার দ্বিগুণ করি, তো কাইনেটিক এনার্জি কি হবে? দ্বিগুণ হবে। এটা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য ছিল। গতীয় তত্ত্বের স্বীকার্যের 8 নম্বর পয়েন্টে লেখা আছে হয়তো, দেখবে। চলো নেক্সট। 3 বলেছে চার্লসের সূত্রের চলরাশিগুলো কি কি?
দেখো চার্লসের সূত্রে চলরাশি আমরা জানি চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি হয়, অর্থাৎ আয়তন এবং টিটা হলো তোমার চলরাশি। আর যদি ধ্রুবক হয় সেটা কি, মানে স্থির যে রাশিগুলো সেটা হলো তোমার প্রেসার পি, আর হলো মাস অর্থাৎ ভর, এগুলো হলো স্থির। ঠিক আছে, এটা হলো উত্তর। চলরাশি বলতে কার কথা বলা হয়েছে? চলরাশি বলতে ভলিউম এবং টেম্পারেচারের কথা বলা হয়েছে। মোটর গাড়ির হেডলাইটে এবং দাঁতের চিকিৎসায় কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। দেখো মেনলি খুব ইম্পর্টেন্ট এই যে এই ব্যবহারটা, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট দেয় এই টাইপের প্রশ্ন। নেক্সট বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের উপর রশ্মির চ্যুতি কতটা হবে? দেখো আমি একটা গোলীয় দর্পণ হিসেবে অবতল দর্পণ অঙ্কন করি, অবতল দর্পণের প্রতিফলক তল ভেতরের দিকে হয়। এবার আমি যদি এখন সমান্তরাল রশ্মি অঙ্কন করি, কি বলেছে? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালভাবে যাওয়ার ফলে এরা কি ফোকাস দিয়ে বেরিয়ে যায়। কি দিয়ে বেরিয়ে যায়? ফোকাস দিয়ে বেরিয়ে যায়, তাই তো? প্রধান অক্ষে এভাবে যখন কোনো রশ্মি আসবে তখন এরা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো চ্যুতির সৃষ্টি হয় না। ঠিক আছে, তো হয়ে যাবে জিরো। তো কোনো দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির লম্ব অপতনের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তল, আমি ধরো দুটো মাধ্যম নিলাম, এটা লঘু মাধ্যম অ্যান্ড দেন ঘন মাধ্যম। তো লঘু এবং ঘন মাধ্যমে কি বলেছে? দুটা মাধ্যমে বিভেদ তল আলোক রশ্মি লম্ব অপতন, লম্ব অপতন মানে সেই এই লম্ব বরাবরই ধরে আসতেছে। যখনই কোনো আলোক রশ্মির লম্ব অপতন ঘটে, ঠিক আছে, লম্ব আপতন হয়, তখন প্রতিসরণ কোণের মান কি হয়ে যায়? জিরো হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে। তখন স্নেলের সূত্র অ্যাপ্লাই হয় না। স্নেলের সূত্রটা কি? সাইন আই বাই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককেই মিউ বা প্রতিসরাঙ্ক বলা হয়। এটা খাটবেই না, কারণ প্রতিসরণ কোণ শূন্য হয়ে গেল। তারপর চলে যাব আমরা চ্যালকোজেন মৌল। বলেছে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? দেখো চ্যালকোজেন যৌগটাকে বলা হয় 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপকে বলা হয় চ্যালকোজেন মৌল। ঠিক আছে, ওকে। আর নিকটোজেন গ্রুপ বলা হয় 15 নম্বর গ্রুপকে। নিকটোজেন নিকটোজেন না বলেনি, বাট তাও আর কি বলে দিচ্ছি, এটাও বলতে পারে চ্যালকোজেন। চ্যালকোজেন, ঠিক আছে। তারপর তোমাদের যে রয়েছে 18 নম্বর গ্রুপ, এদেরকে বলা হয় নোবেল গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, নোবেল নোবেল গ্যাস। তারপর রয়েছে আমাদের হলো 17 নম্বর গ্রুপ, এদেরকে বলা হয় হ্যালোজেন্স। হ্যালোজেন্স কথার অর্থ কি জানো? সামুদ্রিক লবণ উৎপাদক, সামুদ্রিক লবণ উৎপাদক। ঠিক আছে বস। তো কথাটা হলো কোন শ্রেণীতে অবস্থান করে বলে দিলাম। দুটি মুদ্রা ধাতু, দেখো দুটি মুদ্রা ধাতু অনেক রয়েছে। কপার আছে, তারপর সিলভার রয়েছে, এইউ আছে। এইউ মানে সোনা, ওই সোনা না যে সোনা তুমি ডাকো তোমার, যাই হোক, ওই সোনা না, সোনা যেটা আসে না, সোনার গহনা। হ্যাঁ, তাহলে একটা ভালো একটা নাম পেয়ে গেলে না। আজকে থেকে তোমরা দুই নিব্বা নিব্বি একে অপরকে তুমি বলবা এইউ, মতলব অরেট বলবা। ও আমার অরেট, থানা থায়া, এরকম একটা ব্যাপার। এবার এটার কথা হলো মানে সিলভার আর কি, রূপো, রূপা। ঠিক আছে, আর এই কপার, তামা। ওকে বস, এগুলো হলো মুদ্রা ধাতু বা বর ধাতুও বলা হয়। বাংলায় বলা হয় বর ধাতু। কি বলে? বর ধাতু। ঠিক আছে বস। নেক্সট, এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হয় না বস। চলো নেক্সট, 4 নাম্বার ইয়েতে বলেছে পরিবেশের জন্য বিষ্ণু উষ্ণায়ন কতটা আর কি হার্মফুল, অর্থাৎ ক্ষতিকারক কতটা। ঠিক আছে, কতটা ক্ষতিকারক প্রভাব তা লিখতে বলেছে। দেখো আমি হয়তো বা এটা দিয়েছি হয়তো, হ্যাঁ। দেখো দাবানল সৃষ্টি করতে পারে, ঠিক আছে, দাবানল সৃষ্টি করতে পারে, বা ভৌমজলের ঘাটতি ঘটাতে পারে, স্বাস্থ্যের উপর প্রভাব ঘটাতে পারে, বা টেম্পারেচার ইনক্রিজ করাতে পারে। অনেক কারণ রয়েছে, যে কোনো ইচ্ছা মতো তোমরা দুটা কারণ লিখে নিবা, হয়ে গেল। নেক্সট বলছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ সহ লেখো। তো বয়েলের সূত্রটা আগে লিখি, দেন আমি তাদের গাণিতিক সূত্রটা লিখবো। ঠিক আছে, 3.2
দেখো বয়েলের সূত্রে কি বলেছে, স্থির ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। অবশ্যই সে সম্পর্কটা কি, ভি সমানুপাতিক 1/p। তখন কি কি স্থির থাকে, ভর স্থির থাকে ও কি থাকে, টেম্পারেচার, স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট পরিমাণে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। উষ্ণতা কি থাকে, স্থির থাকে। ঠিক আছে বস? হ্যাঁ, এদের গ্রাফটা কেমন হয়, সমপরাবৃত্ত। তোমাদেরকে যদি গ্রাফও দিয়ে দেয় তাহলে কি হবে, সমপরাবৃত্ত বস। ঠিক আছে, এবার চলো এখানে বলেছে যে এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখো এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে, অর এন মোল আদর্শ গ্যাসের সমীকরণটা হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা হেল্প নিব তিনটা ইকুয়েশনের। প্রথম ইকুয়েশন, ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে, বয়েলের সূত্র। এক নাম্বার ইকুয়েশন। দু নাম্বার আমরা নিব ভি সমানুপাতিক টি, এটা হলো চার্লস, বিজ্ঞানী চার্লসের সূত্র। এটাকে আমরা নিব 2 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা নিব 3 নাম্বার ইকুয়েশন, ভি সমানুপাতিক এন, অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প বলা হয়। বাট তার আগে তোমাদেরকে কিছু ভাষা লিখে নিতে হবে। ধরি কোনো গ্যাসের আয়তন ভি, টেম্পারেচার টি, চাপ পি, হ্যান ত্যান, এই সমস্ত জিনিস হ্যান মানে লিখতে তো হবে, ভাষা তো লিখতে হবে না। তারপর এই তিনটা সূত্রকে যদি আমরা সম্মিলিত করে দিই তাহলে কি হবে, ভি সমানুপাতিক উপরে উপরে আসবে হলো তোমার এন টি আর নিচে আসবে পি। তারপর পিটাকে যদি আমি ভি এর সাথে গুণ করে দিই তাহলে আসবে ভি ইজ ইকুয়াল টু এন টি। তারপর সমানুপাতিক চিহ্নটা যদি ওঠাই তখন আসবে আমাদের একটা ধ্রুবক এন টি। আর এই এন এর এই কে এর মান আর এর সাথে সমান হওয়ার কারণে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আরটা আমরা ইনক্লুড করি, যেখানে আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। হয়ে গেল প্রমাণ। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। বলেছে জলের পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো, বোঝোটা কি, তাই না? কি বলেছে, 1.3, সরি। তো 1.3 বলতে কি বোঝো? এবার কথাটা হলো জলের পরম প্রতিসরাঙ্ক, তাই তো, জলের তো বলেছে না। হ্যাঁ, জলের পরম প্রতিসরাঙ্ক বলতে, দেখো পরের প্রশ্ন, জলের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো? এর মানে এটা বোঝায় যে যখন বায়ু, ঠিক আছে, বায়ু জলে প্রবেশ করে তখন বায়ুটির বেগ 1.33 গুণ কমে যায়। মানে এক কথায় বায়ু তো না, আসলে তো লাইটটা আর কি এন্টার করে জলে, তাই না? তো আলো আলো জলে প্রবেশ করে তখন আলোটির বেগ আলোটির বেগ 1.33 কমে যায়। অর্থাৎ আলো যখন আর কি বায়ু মাধ্যমে প্রবাহিত হয়, মানে মানে কি প্রতিফলন ও প্রতিসরণ হচ্ছিল, তখন যতটা বেগ থাকে যখন সে জলে প্রবেশ করে তার তুলনায় 1.33 গুণ কি হয়ে যায়,
কমে যায়, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, বলেছে আলো কি ধরনের তরঙ্গ। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ আলো, আলোতে যদি আলোর আর কি আলোর মধ্যে একটা গ্রাফ, সরি, ভালো করে আঁকিয়ে দিচ্ছি। এটাকে যদি আমরা চৌম্বক ক্ষেত্র ধরি, তো এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্রও রয়েছে, অর্থাৎ মতলব তড়িৎ ক্ষেত্রও রয়েছে এবং চুম্বক ক্ষেত্রও রয়েছে আলোর মধ্যে, তার জন্য আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বস্তু, ঠিক আছে। চলো এখানে কি বলেছে, বলেছে অবতল দর্পণের ফোকাস হলো এক্স। তো অবতল দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ করলাম, তাহলে বস্তুটা ফোকাস থেকে 3x দূরত্বে চলে গেল। তাহলে বস্তুর বিবর্তন কত? খুবই সোজা, চলো করা এক। তার আগে এটা আমরা মিটিয়ে নিব। দেখো তাহলে আমাদের কি কি দিয়েছে ওটা আমরা লিখে নিই, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের কাজ লিখে নাও। তো লিখে নিই আমরা কত, অথবার প্রশ্ন, তাই তো, অর প্রশ্ন। তো ফোকাস দৈর্ঘ্য তোমাদের দিয়েছে এক্স, ভালো কথা, এক্স দিয়েছে। তো বস্তুর দূরত্ব কত দিয়েছে? দেখো বস্তুর দূরত্ব দিয়েছে হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ 2x, ঠিক আছে। এখন ফোকাস দূরত্ব থেকে যত দূরত্বে যাব, মানে দূরে যাব, ঠিক আছে, তত কি হয়, এটা কিসে যায়, এটা মাইনাসে যায়। তারপর নেক্সট, প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব হলো তোমার 3x টাইপের, তাই না। এবার আমরা বিবর্ধনের যে সূত্র, বিবর্ধনের সূত্র হলো কি, বিবর্ধনের সূত্র কি বলো? বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, না প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্ব বিম্ব এর দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটা হলো তোমার কিসের, বিবর্ধনের সূত্র। তাহলে যদি আমি সূত্রটা ইউজ করি, মাইনাস থাকে, সরি, তো এম ইজ ইকুয়াল টু মাইনাস, উপরে চলে যাবে 3x, নিচে যাবে হলো 2x। এদের একটা মাইনাস ছিল, মাইনাসটা কেটে গিয়ে প্লাসে পরিণত হয়ে যাবে, এক্স এক্স কেটে যাবে, 3 কে 2 দিয়ে ডিভাইড করলে হয়তো সম্ভবত 1.5 আসবে, ঠিক আছে, সম্ভবত কি 1.5ই আসবে। তো তারপর চলে আসো, আইনীয় শক্তির সংজ্ঞা দাও। দেখো আইনীয় শক্তির সংজ্ঞাটা এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের বইও আছে, বইটাকেও ফলো করতে পারো বস সারা। দেখো আইনীয় শক্তি কার, মানে সর্বনিম্ন শক্তি স্তরে থাকা কোনো বিচ্ছিন্ন পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে দূর করতে যে পরিমাণ শক্তি ব্যবহার করে তাকে আইনেশন এনার্জি দেবো। আমি বলবো রিকমেন্ড করো তোমরা তোমাদের বই থেকেই দেখে নিও। দেখো আমি যদি একটা উদাহরণ হিসেবে নিই, সোডিয়াম, তাদের বাইরের কক্ষের ইলেকট্রন হলো একটা। এই সোডিয়াম কি করবে, আইনেশন এনার্জি ইউজ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে যাবে। কয়টা ইলেকট্রন বের করে দিল? একটা। কোথা থেকে? বাইরের ইলেকট্রন থেকে, ঠিক আছে। চলো কি বলেছে, দ্বিতীয় পর্যায়ভুক্ত কোন মৌলের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন। দেখো আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে, আর উপর থেকে নিচে গেলে আয়োনাইজেশন এনার্জি কি হয়, ইনক্রিজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হয়েছে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মধ্যে কে কে রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। তো আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু আয়নেশন এনার্জি কি হয়, কমতে থাকে, আয়নেশন এনার্জি কমতে থাকে, আর উপর দিক থেকে নিচের দিকে গেলে আয়নেশন এনার্জি কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়, বলো কোনটা হবে। দেখো তার আগে একটা টোটকা তোমাদেরকে বলি, সাইজের সাথে না আয়নেশন এনার্জির ব্যস্তানুপাতিক সম্পর্ক, সাইজের সাথে আয়নেশন এনার্জির ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটাকে জাস্ট আমরা একটা ঘোল খাওয়ালাম তোমাকে। জিনিসটা কি, আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, উপর দিক থেকে নিচের দিকে গেলে সাইজটা কি হয়ে যায়, সাইজ বৃদ্ধি হয়।
তো সেক্ষেত্রে আয়নোশীন এনার্জি বৃদ্ধি পাবে না বস, হ্রাস পাবে। তো এটাই হলো গোল। তো গোলটা হলো, আমি তোদেরকে ব্যাচেও পড়িয়েছি তাই না, তোদেরকে যখন ব্যাচে পড়ালাম তখন এটাও আগে বলেছি যে যখন উপর দিক থেকে নিচের দিকে যাবে তখন কি হয়, সাইজ ইনক্রিজ হয় কিন্তু আয়নোশীন এনার্জি ডিক্রিজ হয়ে যাবে। আর বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজ ডিক্রিজ হয় আর আয়নোশীন এনার্জি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে লিথিয়ামের আয়নোশীন এনার্জি সব থেকে কম। ঠিক আছে, জাস্ট ঘোল খাওয়ালাম, কই বাত নেই। নেক্সট, নোবেল গ্যাস খুবই নিষ্ক্রিয় হয় কেন? দেখো, নোবেল গ্যাসের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, আর প্রত্যেকটি নোবেল গ্যাসের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকায় পরিপূর্ণ থাকে, তার জন্য এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও চায় না, কাউকে দিতেও চায় না। কেন খামোখা নিজের সর্ববহিষ্ঠ ইলেকট্রনের যে সাজানো গোছানো সংসার সেটা কেন সে নষ্ট করতে যাবে, হ্যাঁ কি না? তো ব্যাপারটাই এমন। চলো নেক্সট, বলেছে HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণ এদের তড়িৎ পরিবহন করে কেন? দেখো, এই যে HCl আছে, HCl হলো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্থাৎ সমযোজী যৌগ, সমযোজী যৌগ। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু HCl কে যদি আমরা জলের মধ্যে দিই, কার মধ্যে, জলের মধ্যে দিয়ে দিই, আর HCl একটা ভালো অ্যাসিড, ঠিক আছে, এই কি করবে, জলের সাথে রিয়াক্ট করার সাথে সাথে H+ এবং Cl- একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি করে। আর আমরা জানি জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন হওয়ার সাথে সাথে উৎপন্ন বা উপস্থিতি ঠিক আছে, যদি জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন হয় বা তাদের উপস্থিতি দেখা যায়, তবে সেই দ্রবণ তড়িৎ পরিবহন করবে তো, তাই না? তড়িৎ পরিবহন করবে কারণ তড়িৎ পরিবহনের জন্য লাগবে আমার আয়ন, আর HCl সেটা আর কি ভরাট করে দিচ্ছে, তাই না? তো সেজন্য তো ইলেকট্রন পরিমাণে তড়িৎ পরিবহন হবে বস। নেক্সট বলেছে CH4 এর লুইস ডট ডায়াগ্রাম বলেছে। দেখো, চলো করা যাক। দেখো, কার্বনের, তাহলে সর্বপ্রথম কার্বনের আমাদের ইলেকট্রন বিন্যাস জেনে নিতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের জেনে নিতে হবে। কার্বন হলো তোমার 6 নম্বরে থাকে, তো এর বাইরের কক্ষে থাকবে 4টা, আর হাইড্রোজেনের তুমি জানোই একটা থাকবে, তাই না, কে কক্ষপথে। তাহলে কার্বনে এসে তোমার করতে বলেছে লুইস ডট ডায়াগ্রাম মিথেনের, তাই তো? কার করতে বলেছে? মিথেনের। ঠিক আছে, চলো। তো মিথেনের করতে বলেছে, মিথেনের সাথে রয়েছে 4টা হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম 4 কর্নারে। এবার হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনে একটা ইলেকট্রন। এবার এই কার্বন কি করতেছে, একটা ইলেকট্রন এঁকে দিয়ে দিল, একটা ইলেকট্রন এঁকে, একটা ইলেকট্রন এঁকে, একটা ইলেকট্রন এঁকে। তাহলে হাইড্রোজেন তো মাস্ট, কারণ ওর 2টা ইলেকট্রন হয়ে গেল বাইরের কক্ষে। এবার কার্বন কি করবে? কার্বনও তো বলে ঠিক আছে, আমি তাহলে তোদের ইলেকট্রনগুলো আমি নিয়ে নিব, ব্যবহার করে নিব, তোদের ইলেকট্রনগুলো আমি ব্যবহার করে নিব সুস্থিত হওয়ার জন্য। হয়ে গেল? তাহলে পরের স্ট্রাকচারটা কেমন দেখতে হচ্ছে, বাট আসলে যত তোমরা হায়ার স্টাডি করবা আর এবং উপর ক্লাসে উঠবা, কার্বনের স্ট্রাকচারটা আমরা এইভাবে লিখি, এবং তাদের বন্ধন কোণ হয় 109 ডিগ্রি সামথিং 7 বা 28 মিনিট, এরকম সামথিং 109 ডিগ্রি 28 মিনিট এরকম বন্ধন কোণ হয় বর্ন অ্যাঙ্গেল আসে। এখন পড়বা এটা নেক্সট ক্লাসে, মানে উঁচু সায়েন্সে। যাই হোক, চলো 5 নম্বর পেজে আমরা বলেছি এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতা। যখনই দেখবি অপরিবর্তিত উষ্ণতা, তো আমাদের P1 আর V1, P2 V2 এটা দিয়ে আমরা করে নেব এই উত্তর। দেখো, ডাইরেক্ট করা যাবে। তো আমাদের P1 যেহেতু এসটিপি বলেছে, তো ডাইরেক্ট আমরা এখানে 76 নিয়ে নিব। আর V1 হলো P2, মানে যখনই এসটিপি দেওয়া থাকবে তখন তুমি 22.4 লিটার নিতে পারবে আয়তন অ্যাজ এ ভলিউম, এবং অ্যাজ আ প্রেশার তুমি 76 পারস্তম্ভ নিতে পারো। তো আমি 76 নিয়ে নিলাম প্রথম চাপ, আর প্রথম আয়তন তোমার 52 দেওয়া আছে, আর অন্তিম চাপ অর্থাৎ P2 তে 104 দেওয়া আছে,
এবং ভি টু আমাকে বের করতে হবে। তো ভি টু ক্যালকুলেশন যদি আমি করি এখানে, তো ভি টুটা কী হবে, 76 ইন্টু 52 ডিভাইডেড বাই 104। তো এটাকে দিয়ে এটা দিয়ে যদি কাটি 2 আসে, তো এটাকে কাটলে 38 মিটার কিউব। ওকে বস, এটা হলো তোমার অ্যান্সার। নেক্সট কি বলেছে, 27 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন 200 সিসি। তাহলে 27 প্রথম টেম্পারেচার বলেছে 27। তো 27কে আমরা কিছু কেলভিনে নিয়ে গেলে হবে তোমার কত, 27-এর সাথে কত যোগ করতে হবে, 273। তো 273 যদি যোগ করি আমরা পেয়ে যাব কত, 300, তাই তো, 300 কেলভিন পেয়ে যাব। এবং ভি1 তোমার দিয়েছে 600 সিসি, ভালো কথা। এবং স্থির চাপে, তো স্থির চাপ কখন হয় ভাই, V1/T1 V2/T2, তাই তো। তাহলে একদম ডাইরেক্ট আমরা যদি ইকুয়েশন করি V1/T1 V2/T2, তো V1টা তোমার হলো 600 আর T1টা তোমার হলো 300। দেখো V2টা কি বলেছে, আয়তন 3 গুণ, অর্থাৎ প্রথম আয়তন ছিল 600 আর 3 গুণ, 3 গুণ করে দিলাম। T2 তোমাকে বের করতে বলেছে, 600 600 কাটা, 3 3 কোণাকুণি যদি গুণ করি তাহলে যাবে 900 কি কেলভিনে, বাট আমাদের এটাকে কিসে নিয়ে যেতে হবে, সেন্টিগ্রেডে। তাহলে কি করতে হবে, 900 থেকে 273 273 কেলভিন বিয়োগ করে আমরা এটাকে সেন্টিগ্রেডে নিয়ে যেত, অর্থাৎ 627 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে অবতল দর্পণের ফোকাস দূরত্বের মান বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা আচ্ছা বস, আর একদম, এগুলো তো খুবই দারুণ একটা জিনিস, এগুলো তো মনে রাখতে লাগবে বস, মনে রাখতে আর প্র্যাকটিস করে করে আর কি ই করতে হবে, অধ্যয়ন করতে হবে। দেখো এখানে একটা অবতল দর্পণ নিয়েছি, ঠিক আছে। এই অবতল দর্পণে এই যে এই রশ্মিটা দেখতে পাচ্ছ, এবি রশ্মি, আর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আই, ঠিক আছে, আর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর, ঠিক আছে। তো প্রথম কোণটা হলো এ বি সি, যেটা হলো আই, অর্থাৎ আপাতন কোণ। এটা তোমরা জানো, তাও আমি হালকা হালকা বলে দিচ্ছি, আপাতন কোণ, আপাতন কোণ। আর আরেকটা কোণ উৎপন্ন হচ্ছে সি বি এফ, এটা হলো তোমার প্রতিফলন কোণ। এবার লক্ষ্য করো আই এবং সিটা, ঠিক আছে, এবং এ বি আর সিপি, যেহেতু এ বি সমান্তরাল সিপি, তাই এখানে একটা একান্তর কোণ সৃষ্টি হয়েছে, সেটা হলো এই কোণটা আর এই কোণটা। তো কোণ এ বি সি একান্তর সমান সমান এটার সাথে, হ্যাঁ এখানটা এই সমান সমানটাই কিন্তু এখানে লিখতেছে, হ্যাঁ সমান সমান। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাথায় আবার কি যে চাপবে ভূপ। তো ব্যাপারটা হলো আমি এখানেই করে দিচ্ছি। তো একান্তর কি, একান্তর কোন কোন, কোনটা হলো বি সি এফ, কি হয়ে যাবে আই। তাহলে এই কোনটার মানে কি হলো আই। এবার দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজটা হলো বি সি এফ। তো বি সি এফ এর যেহেতু বি সি এফ এর দুটো কোণের মান মানে আর কি জানা যাচ্ছে, অর্থাৎ বাহু সমান। তো বি সি এফ একটি সমদ্বিবাহু, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বস, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবার কথাটা হলো এখন, হ্যাঁ এটা যদি বলে তো প্রমাণ করো, ওই বাদ দিয়ে প্রমাণও করা যায়, বাট তোমরা জানো, বাট আমি হালকা পাল্টা মানে উপর উপর দিয়ে করে যাচ্ছি, ঠিক আছে। এবার যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার জন্য দুটো বাহু সমান হবে। কোন দুটি বাহু সমান হবে, ধরে নিলাম আমি বিএফ এবং সিএফ, এই বাহু দুটা সমান। এবার লক্ষ্য করে দেখতে হবে এর যে রশ্মিটা, এটা তো উপাক্ষীয় রশ্মি, এবং উপাক্ষীয় রশ্মি তো খুব কাছাকাছি আর কি আপতিত হয়। তাহলে আমরা বলতেই পারি কম উন্মেষ, ঠিক আছে, আমি তো বলতেই পারি না যে কম উন্মেষ ও এ বি হলো উপাক্ষীয় রশ্মি। তাই আমাদের দুটো বিন্দু খুব কাছাকাছি থাকে, সেটা হলো বি ও পি, তাই তো, বি ও পি বিন্দু খুবই নিকটবর্তী, ঠিক আছে। তো খুবই নিকটবর্তী হওয়ার কারণে পরে কেমন হয়ে যাবে দেখতে হয়ে যাবে যে এফ বি প্রায় সমান পি এফ।
ঠিক আছে, এখানে ছেড়েছিলাম আমরা, যান্ত্রিক ত্রুটির কারণে আমার অসুবিধা হলো। তাহলে কি হচ্ছে, পিএফ আমাদের সমান সমান কি হচ্ছে, সিএফ, তাই তো। এবার যদি লক্ষ্য করো এই পিএফটা, ঠিক আছে, সিএফটা হলো তোমার কোনটা, এই সিএফটা হলো এটা, অর্থাৎ পিসিটা যদি আমি ধরি, ধরার কি আছে, পিসিটা হলো তোমার বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ কি না। আর পিএফটা হলো তোমার ফোকাস দৈর্ঘ্য। তাহলে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক তো হলো তোমার সিএফ, তাই না। তাহলে আমরা লিখতে, আর পিএফটাকে যদি আমরা চিহ্নিতকরণ করি এফ দিয়ে, আর পিসিটাকে যদি আর দিয়ে চিহ্নিত করি, তো হয়ে গেল ফোকাস দৈর্ঘ্য হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা আর সমান সমান 2f, তাও লিখতে পারো, হ্যাঁ কি না। চলো নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনটা কি দেখো, এত পর্যন্ত আমরা করলাম। আরেকটা এখানে আরেকটা কোশ্চেন আছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা ত্রুটি লিখতে বলেছে, ঠিক আছে। কি লিখতে বলেছে, ত্রুটি। এই দেখো এখানে ত্রুটিটা লেখা আছে, হয়তো লিখে দিয়েছি, দেখো ত্রুটি, ঠিক আছে। দেখো মেনলি ত্রুটি তো অনেক রয়েছে। অ্যাক্টিনয়েডস এবং ল্যান্থেনয়েডের যে মূল সারণী থেকে আনুভূমিক শ্রেণীতে স্থানান্তর করা হয়েছে। তারপর 18 নং শ্রেণী তো প্রথমে দেওয়াই ছিল না, কারণ তখন তখন আর মেন্ডেলিফের সময় কি বলে, নিষ্ক্রিয় গ্যাস তখন উৎপত্তি, মানে তখন ধরা মিলেনি, এক কথায় দেখা যায়নি আর কি। 18 নম্বর শ্রেণীটা পরে আর কি বসানো হয়েছে। তাছাড়া আর কি হাইড্রোজেনের স্থান নিয়ে অনেক আর কি কি বলে দ্বন্দ্ব হয়েছিল। হাইড্রোজেনের সাথে যেহেতু ক্ষার ধাতু এবং হ্যালোজেন ধাতুর অনেক বৈশিষ্ট্য মিলেছিল, তাই হাইড্রোজেন যে কোন গ্রুপে রাখবো আমরা, তো সেটা নিয়ে অনেক দুবিধা হয়েছিল, ঠিক আছে। নেক্সট আমরা যাব হলো পরের পেজে, অর্থাৎ পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে, বলেছে এবিসি তিনটি পরমাণু ক্রমাঙ্ক বলেছে 8, 10, 12। তো সর্বপ্রথম যখন এরকম তুমি পাবে, কি বলে, এরকম প্রশ্ন পাবে, তো সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইলেকট্রন বিন্যাসটা লিখে নেওয়া। তো এ হলো 8, তো 8 ইলেকট্রন বিন্যাস করবো 2,6, কে কথা, এল কক্ষপথ। এবার বি এর হলো তোমার কয়টা, 2, 10, তাহলে 2,8, 2, না না 2,8, তাই তো, 10 তো হয়ে গেল, 12টা আমি করবো এটাতে। অ্যান্ড দেন সি যদি করি আমরা, তো কি হচ্ছে 12, 2,8, 2। এবার হলো 8 এবং 10, এটা হলো 16 নম্বর গ্রুপ, এটা 18 নম্বর গ্রুপ, তাই না। 16 নম্বর গ্রুপ আর 18 নম্বর গ্রুপ। বলেছে কোন মৌলটি তড়িৎ ঋণাত্মক হতে বেশি। আমরা জানি বাম দিক থেকে ডান দিয়ে গেলে, বাম দিক থেকে যদি ডান দিকে যায়, তড়িৎ ঋণাত্মকতা কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়। আর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। কেন, এটা কার সাথে ব্যস্তানুপাতিক, সাইজের সাথে। কারণ সাইজও যদি বাম দিক থেকে ডান দিকে যাও, সাইজ ডিক্রিজ করে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। আর ইলেকট্রোনেগেটিভিটি কার সাথে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, সাইজের সাথে। আর এই ইলেকট্রোনেগেটিভিটির সাথে এই সাইজের সম্পর্কটা আমরা টোটকা হিসেবে করিয়েছি। আর এটা এইভাবে মনে রাখতে হবে, খুবই দারুণ একটা জিনিস। এবার কথাটা হলো বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে তুমি যদি লক্ষ্য করো, তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক, মানে কোন মূলাটা একটু বেশি তড়িৎ ঋণাত্মক, বুঝতে পারলে, কোন মূলটা একটু বেশি তড়িৎ ঋণাত্মক। অর্থাৎ বাম দিকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে যাব যারা, যদি আমি 8 এবং 10 পড়ি, ঠিক আছে, 8 নম্বর মূলটা এবং 10 নম্বর মূলটা পর পর আছে। যদি 8 নম্বর মূলে রয়েছে হলো তোমার কে বলো তো, 8 নম্বর মূলে রয়েছে হলো তোমার অক্সিজেন, আর 10 নম্বর মূলে রয়েছে হলো তোমার অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তো নিয়ন তো রিয়াক্টিভই নয়, অর্থাৎ সে রিয়াকশনই করে না। তাহলে পড়ে রইলো তোমার অক্সিজেন, তাই না। আর এরা যেহেতু দেখতে পাচ্ছ তড়িৎ ঋণাত্মকতা, মানে আরেকটা কারণ আছে, তুমি ইনডাইরেক্টলিও বলতে পারো যে তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তো দেখো এখানে আর আরো কিছুটা ইলেকট্রন নিয়ে সে আর কি সুস্থিত হতে পারবে। তো এই একটাই অপশন আমার হাতে পড়লো, সেটা কি এ। অপশন কি হবে, একের উত্তর কি হবে, এ। কারণ এখানে আছে অক্সিজেন। তাছাড়া ইনডাইরেক্টলি যদি অক্সিজেন তোমাদের মাথায় না পড়ে, ভালো করে লক্ষ্য করো, 6টা ইলেকট্রন আছে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 6টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন সে গ্রহণ করে, তড়িৎ ঋণাত্মকতা হাই হয়ে যাবে তার। নেক্সট 2 নম্বরে কি বলেছে, 2 নম্বর বলেছে কোনটির পরমাণুর আকার ছোট। তো এখান থেকে বুঝতে পারতো কার পরমাণুর আকার ছোট। বাম দিক থেকে যত ডান দিকে যাব, সাইজ কি হবে, ডিক্রিজ হবে। তোর এদিকে, এদিকে কি রয়েছে, এদিকে রয়েছিল বি, না এ, এ, তো এটারই তো সাইজটা সব থেকে ছোট না, কি না।
যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার সাইজ ছোট, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক বস। হয়ে গেল। 3 নাম্বার কি বলেছে, এই মৌলটি দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে আছে? যেহেতু বাইরের কক্ষে 6 আছে তাহলে হয়ে গেল 16 নং শ্রেণী। নেক্সট বলেছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। অবতল দর্পণের মুখ্য ফোকাস, দেখো আমরা জানি যখনই অবতল দর্পণে বা উত্তল দর্পণে হোক, যেহেতু অবতল দর্পণ কথা হচ্ছে আমরা অবতল দর্পণের কথা নিয়ে চলব। অবতল দর্পণে যখনই প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি আসে, প্রতিফলক তলে আপতিত হওয়ার পর যে বিন্দু বরাবর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে বলা হয় মুখ্য ফোকাস। আবারও বলছি, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো রশ্মি আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় মুখ্য ফোকাস। আর আমরা মুখ্য ফোকাসে যদি একটা তল কল্পনা করি সেটাকে বলা হয় ফোকাস তল, আর এই ফোকাস তলের অন্যান্য বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস। মুখ্য ফোকাস একটাই থাকে, ঠিক আছে, এরা সবসময় একটাই থাকে, বাট গৌণ ফোকাস অনেক একাধিক হতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা বলেছে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ, প্রতিসারক কোণ এবং প্রিজমের উপাদানের প্রতিসরণকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো সম্পর্কটা তোমাদের এটা কি, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা আমি কিছুদিন আগে প্রমাণ করলাম, কোই বাত নেই। তাও তোমার যদি অসুবিধা হয় এখানে আমি করে দিচ্ছি, হালকাভাবে ক্যালকুলেট করে দিচ্ছি, একদম শর্টকাটে যেরকম হয়। ধর এটা একটা প্রিজম নিলাম, হলো না ঠিকঠাক ভাবে, বাট ধরে নাও প্রিজম নিলাম। এবার হলো রশ্মিটা গেল গেল চলে গেল, ঠিক আছে। অভিলম্ব যদি অঙ্কন করি, এখানে অভিলম্ব যাওয়ার কথা এদিক দিয়ে, আর এই রশ্মিটা আসতেছে হয়তো এদিক দিয়ে, তো এটাকে বলা হয় ডেল, ঠিক আছে। এটা ধরো যদি I1 দিই, এটা হলো তোমার R1, এটা তোমার হলো কি R2, আর এটা হলো তোমার I2, ঠিক আছে। তার নাম যদি দিয়ে দিই আমরা P Q R S T V U X, তাহলে একটা লক্ষ্য করো এখানে আপাতন কোণ দেখা যাচ্ছে, এবং এখানে দুটা সম্পর্কে আমি একদম শর্টকাটে আমি করে দিচ্ছি, কারণ এটা তোমাদের করেছো তোমরা সবাই হালকা হালকা, তো আমি বলে দিচ্ছি এখানে। ব্যাপারটা হলো এটাকে বলা হয় প্রতিসারক কোণ, ঠিক আছে। এখানে একটা প্রথম আমরা আমরা একটা ত্রিভুজ পেলাম, সেটা হলো ত্রিভুজটা হলো ত্রিভুজ ইউ কিউ এস। ইউ কিউ এস এর দেখো একটা বহিস্থ কোণ দেখতে পাচ্ছি, আমরা জানি বহিস্থ কোণের সমষ্টি অন্তস্থ কোণদের সমষ্টির সমান, তাহলে বহিস্থ কোণ অর্থাৎ ডেল্টা, তাহলে অন্তস্থ কোণটা আমরা কিভাবে বের করবো, I1 মাইনাস R1 এবং তার সাথে সাথে I2 মাইনাস R2 দিয়ে, সেক্ষেত্রে আমাদের থাকবে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার এখানে একটা কি আছে, চতুর্ভুজ আছে, দেখতে পাচ্ছ চতুর্ভুজ AQRT, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, তাই তো। তো চতুর্ভুজের হলো প্রতিসারক কোণ হলো এ, তারপর আরেকটা কোণ রয়েছে হলো এই কোণটা, যে কোণের মান হলো 90 ডিগ্রি, তারপর আরেকটা কোণ রয়েছে সেটা হলো এই কোণটা অর্থাৎ কিউ আর এস, আরেকটা কোণ আছে 90 ডিগ্রি, আর চারটে কোণের সমষ্টি হলো 360। তাহলে মেন ভয়েল আমাদের কি বেঁচে গেল, প্রতিসারক কোণ এবং কিউ আর এস 180 ডিগ্রি। এরপর চলে যাব আমরা নেক্সট ত্রিভুজে, ত্রিভুজ নাম্বার কিউ আর এস। এর ক্ষেত্রে দেখতে পারবে কোণ R1 R2 এবং কিউ আর এস তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা কিউ আর এস এর মান বের করব, যেটা আসবে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, ভালো কথা। এরপর এই ইকুয়েশনটাকে আমরা পুট করব কোন ইকুয়েশনে, একদম এই ইকুয়েশনটাতে আমরা পুট করে দেবো। তো সেই ইকুয়েশনে যদি কি হয়, আমরা যদি বসিয়ে ফেলি তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, আর এখান থেকে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যাবে, তাহলে এ চলে আসবে R1 প্লাস R2, অর্থাৎ প্রতিসারক কোণ R1 এবং R2 এর সাথে সমান। তাহলে এখানে আমি যদি R1 প্লাস R2 মান জায়গায় এ বসিয়ে দিই, তাহলে হয়ে গেল আমাদের যেটা সূত্র, যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম আমরা, হ্যাঁ কি না। দেখো বলেছে একজন সাঁতারু জলের তলায় খালি চোখে বস্তুর প্রতিচ্ছবি ঘোলাতে থাকে, কিন্তু মুখোশ পরে খুবই পরিষ্কার দেখে। কারণ দেখ এটা খুব বোধমূলক প্রশ্ন, এটা হয়তো অসুবিধা হতে পারে তোমাদের, বাট আমি লিখে দিচ্ছি এখানে। দেখো কেন হয় ব্যাপারটা, ব্যাপারটা হলো জলের প্রতিসরণের কারণে এমনটা হয়। জলের প্রতিসরণ,
মানে জল যখন বায়ু না লাইট যখন আর কি বায়ু মাধ্যম থেকে জলে প্রবেশ করে তখন ঘোলাটে দেখায়। বায়ুর প্রতিসরণের কারণে বায়ুতে না জলের প্রতিসরণের কারণে যেখানে মুখোশ ব্যবহার করলে জল ও বাতাসের প্রতিসরণের পার্থক্য কি হয়ে যায়? কমে যায়। ফলে কি হয়ে যায়? ফলে প্রতিচ্ছবি আমাদের পরিষ্কার দেখতে পারি যখন আমরা কি পরি, গগলস টাইপের মুখোশ পরি। ঠিক আছে, তাহলে দেখো উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলাম, প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, লেন্সের ফোকাস দূরত্ব কত? ভাবো, এটা ভালো কোশ্চেন। দেখো আমি উত্তল একটা দর্পণ আঁকালাম, তো উত্তল দর্পণে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের প্রধান ছেদ। এখানে আমি বস্তুটা রাখলাম ফোকাস, তাহলে কি হয়? সমান্তরাল দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, তাই না? বেরিয়ে গেল। আরেকটা কি হবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, তো বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যে লক্ষ্য করো দুটা রশ্মি কিন্তু সমান্তরাল পরস্পরের, রশ্মি দুটাই সমান্তরাল পরস্পরের, কি সমান্তরাল। হ্যাঁ, তো এর মুখ্য ফোকাস কত হবে? যতটা ছিল 20, তো 20 সেন্টিমিটারই তার মুখ্য ফোকাস হবে, যেহেতু দুটি রশ্মি সমান্তরাল ভাবে চলে গিয়েছে। ওকে বস, চলো নেক্সট পেজে যাই। 7 নাম্বার শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, শেষ হয়ে গেল, কই বাত আচ্ছা আছে। তো রাধে রাধে, পড়তে থাকো, আমি সলভগুলো আস্তে আস্তে করতে থাকবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে।